একটু পর ইরাদ আমার দিকে তাকিয়ে দেখছে। আমিও বুঝে না বোঝার ভান ধরে একবার বাইরের দিকে তাকাই, না হয় গান পাল্টাই। এভাবেই প্রায় আধা ঘন্টা কেটে গেল। রুহি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জিজ্ঞেস করবে না কি সারপ্রাইজ? যা দেবার তো সকালেই দিয়ে দিয়েছ, মনে মনে বলল রুহি। কি সারপ্রাইজ? একটু পরেই দেখতে পাবে। তাহলে বলারই বা কী দরকার ছিল? রুহি বলল। কিছু বললে নাকি? না, কিছু না। ইরাদ মিটিমিটি হাসছেন। কিছুক্ষণ পর আমরা ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছে গেলাম। একটা সুন্দর বাড়ির সামনে গাড়ি থামলো। ওয়াচম্যান এসে ইরাদকে সালাম দিল। বুঝলাম হয়তো এখানেই আমরা থাকব। বাড়ির নেমপ্লেটটা তাকিয়ে যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাড়ির নাম রুহি ম্যানশন। মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। অনেকগুলো প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খাচ্ছিল। ইরাদের দিকে প্রশ্নবোধক চাউনি নিয়ে তাকালাম। বাসর রাতে বউকে গিফট দিতে হয়, আমি তোমায় কোনো গিফট দেইনি। তুমিও চাওনি সেদিন তোমাকে গিফট। এই জন্যই দেইনি কারণ বাড়িটা আমি প্যাকেট করে তো আর তোমার হাতে দিতে পারবো না, তাই দেওয়া হয়নি। এভাবে তাকিয়ে আছো কেন? ম্যাডাম, এটা আপনার বাড়ি। এই যে নিন কাগজপত্র এবং আপনার গেটের চাবি। আমি? বাড়ি? কেন? তুমি বাড়ি না, বাড়িটা তোমার। এখন আমার বউটা যদি আমাকে পারমিশন দেয় তাহলে কি আমরা ভেতরে যেতে পারি? তার হাত থেকে কাগজ আর চাবি নিয়ে বললাম, জি, ভিতরে চলুন। রহিম, ব্যাগগুলো ভিতরে নিয়ে রাখো। আচ্ছা স্যার, নিতেছি। রুহি, 1 মিনিট দাঁড়াও। তুমি এভাবে ভেতরে যেতে পারবে না। চোখটা বন্ধ করো। কেন? আহা, করো তো আগে। চোখটা বন্ধ করো। আমি চোখ বন্ধ করতেই ইরাদ আমায় কোলে তুলে নিল। আল্লাহ আল্লাহ, কি করছো? ছাড়ো। ছাড়বো কেন? ছাড়ার জন্য তো আর বিয়ে করিনি। আমি চাই না আমার বউটা কষ্ট করে হেঁটে হেঁটে ভিতরে যাক, তাই তাকে কোলে নিয়েছি। আর আমার বউ নিজের বাড়িতে প্রথম যাবে, এজন্য তাকে হেঁটে যেতে দিব না। সে নিজের বাড়িতে এসেছে, তাই সে রানীদের মতোই ভিতরে যাবে। আমি হেঁটে যেতে পারবো তো? ছাড়ো না। হ্যাঁ পারবে, তবু আমি তোমায় দিব না। ম্যাম, আপনাকে ভালো রাখার দায়িত্ব আমার, আর আমার দায়িত্ব আমি যথেষ্ট অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, তাই কোনো কথা হবে না। রাগে গা জ্বলে যাচ্ছে তার নাটক দেখে। আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। বাড়ির ভিতরে একটু একটু করে ও আমায় নিয়ে প্রবেশ করছে, আর আমি যেন আমার ডায়েরির পাতায় লেখা প্রতিটা স্বপ্নকে সত্যি হতে দেখছি। অর্থাৎ বাড়িটা এমনভাবে সাজানো হয়েছে যেমনটা আমি স্বপ্ন দেখতাম, যেমনটা আমি সবসময় ভাবতাম। বাড়িটা একদম আমার মন মতো হয়েছে। নিজের অজান্তেই বলে উঠলাম, তুমি কিভাবে জানলে আমার পছন্দ? আমি ঠিক বুঝতে পারছি না। সব ক্রেডিট মিলি আপার। মিলি আপা আমাকে সাহায্য করেছে আপনার ডায়েরি দিয়ে। এখন এসব বাদ দিয়ে বলুন, আপনার কি পছন্দ হয়েছে নাকি ডেকোরেশন, নাকি কোনো চেঞ্জ করাবো? না, সব অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। এখন নামি? নামবে কোত্থেকে? তোমার কোলের থেকে নামাও। ও হ্যাঁ রুহি, তোমার তো কোনো ওজনই লাগলো না আমার কাছে। আজ থেকে খাওয়া দাওয়া বাড়িয়ে দিতে হবে তোমাকে। আমার ওজন কি কম মনে হয় নাকি আপনার কাছে? হ্যাঁ, অনেক কম। এর সাথে কথা বাড়ানোর ইচ্ছে আমার হচ্ছে না, তাই চুপ করে রইলাম। যত সব ঢং। আচ্ছা, আমার রান্না করতে হবে, রান্নার জিনিসপাতি আনা লাগবে, আনিয়ে দিন। জি ম্যাডাম, আপনার সব জিনিসপত্র হয়তো 1 বা 2 ঘন্টার ভিতরেই চলে আসবে। আমি আগেই কল করে দিয়েছি, কিন্তু আজকে লাঞ্চ আর ডিনার বাইরে থেকে করব আমরা। কোনো কাজ করার দরকার নেই তোমার। এমনিতে পুরো 1 সপ্তাহ জুড়ে অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। আজকে শুধু রেস্ট করবে। জোহরের আজান দিচ্ছে, আমি তাহলে নামাজটা পড়ে নিই। তুমিও পড়ে আসো। হ্যাঁ, আমিও যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। তারপর ঘরগুলো আবার ঘুরে ঘুরে দেখলাম। খুব ভালো লাগছে। একটা শান্তি অনুভব হচ্ছে মনের ভিতর। মনে হচ্ছে আমার স্বামী শুধুই আমার। এতটা কেয়ার, এতটা ভালোবাসা, সব কি বানোয়াট হয় নাকি? তাই বুঝতে পারছি না। ইরাত চলে আসলো নামাজ পড়ে। হঠাৎ করেই খুব মাথা ব্যথা আর ঘুম আসতে শুরু করলো আমার। বুঝলাম না এমনটা কেন হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে তাকাতে পারবো না। ইরাত তো আমাকে দেখে বুঝতে পারলো আমার বোধহয় ঘুম পাচ্ছে। সে আমাকে বলল, রুহি, তুমি একটু ঘুমাও, খাবার তো এখনও আসেনি। তুমি একটু রেস্ট করো, ভালো লাগবে। আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। সোজা বিছানায় গিয়ে ঘুম দিলাম। ইরাদও বেডরুমে বসলো।
হাতে পেপার নিয়ে এসেছিল, বোধহয় পেপার পড়বে। আমার তো চোখে এক রাজ্যের ঘুম ধরেছে, এজন্য গভীর ঘুমে কয়েক সেকেন্ডের মধ্যে চলে গেলাম। ঘুম ভাঙল সন্ধ্যা 6টা 45 মিনিটে। হাতে মোবাইলটা নিয়ে দেখলাম, দেখে একদম চুপ থেকে এক নিমিষেই ঘুম সব উড়ে গেল। ওপাশ ফিরে দেখি রাত আমার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাকে ডাকনি কেন? পুতুলের মতো বউটা আমার ঘুমালে অনেক বেশি সুন্দর লাগে, তাহলে ওঠাবো কেন? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, এসো নামাজ পড়ি। দেখলাম ইরাদও নামাজ পড়তে বাইরে গিয়েছে। আমি হেঁটে হেঁটে ব্যালকনিতে গেলাম। আশেপাশে বিল্ডিংয়ে ভরপুর, কিন্তু পশ্চিমে একটা খোলা মাঠ আছে। আর আমাদের ব্যালকনিতে ভর্তি বেলি, রজনীগন্ধা, সন্ধ্যামালতী আর গোলাপ গাছ। ফুলগুলো সব আমার অনেক বেশি পছন্দের। ইরাদ ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস আমার পছন্দ মতো করে সাজিয়েছে। মানুষের মনে একটা আর বাহিরে একটা হয় শুনেছিলাম। কিছু কিছু মানুষ তো দেখেছিলামও, কিন্তু ইরাদের মতো এইরকম আগে দেখিনি। এসব ভাবতে ভাবতে গাছগুলোতে পানি দিলাম। হুম হুম। শুধু গাছগুলোকে খাবার দেবেন ম্যাডাম, নিজে খাবেন না? পিছন ফিরে দেখলাম ইরাদ এসে পড়েছে। জি, একটু পরেই খাচ্ছি। পরে মানে কি? একদম না। সেই সকালে খেয়েছো, আবার বলতেছো পরে খাবা? এখন চলো, আমি খাবার ওভেনে দিয়ে আসছি। টেবিলে গিয়ে দেখলাম খাবার একটাও আনপ্যাক করা হয়নি। ইরাদের দিকে তাকালাম। তুমি খাওনি? না, আমি আসলে একা একা খেতে পারি না, আর তুমিও ঘুমাচ্ছিলে, এর জন্য আর খাওয়া হয়নি। আমাকে ডাক দিলেই তো পারতে। আচ্ছা থাক, হয়েছে এখন, ওগুলো বাদ দাও তো, এসো খেয়ে নেই, খুব ক্ষুধা লেগেছে আমার। ওকে বসো। খাবার সময় ইরাদ টুকটাক কথা বলল, আর আমিও হ্যাঁ নাতে জবাব দিলাম। তারপর খাওয়া শেষ। আমি বললাম তুমি রেস্ট নাও, আমি একটু কিচেন থেকে টুকটাক কাজ সেরে আসি। ও বোধহয় রুমে চলে গেল। আমি টুকটাক কাজ শেষ করে রুমে যাব, তখন দেখি ইরাদ সোফার ঘরে বসে টম অ্যান্ড জেরি দেখছে আর হাসছে। আমি দূর থেকে দাঁড়িয়ে ওকে দেখছি, নিজের অজান্তেই ভালো লাগছে ওর দিকে তাকিয়ে থাকতে। অমন সময় ওর ফোন বাজছে আমাদের বেডরুমে। আমি গিয়ে দেখলাম স্ক্রিনে নাম লেখা মায়া। মনটা আবারও খারাপ হয়ে গেল। আবার কিচেন রুমে চলে এলাম। প্রায় 10 মিনিট পর ইরাদ আমায় বলল, আমি একটু বের হচ্ছি, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? চাবিটা বেডরুমে আছে। আমি দরজা লক করে গেলাম। সে আমার জবাবের অপেক্ষা না করেই বের হয়ে গেল। এভাবেই দিন কাটতে থাকলো। ইরাদ একজন আদর্শ স্বামী হবার অনেক চেষ্টা করেন। মাঝে মাঝে আমাদের সম্পর্কটা আগে বাড়াতে চেষ্টা করেন, কিন্তু আমি আমার দিক থেকে অনেকটা দূরত্ব রাখার চেষ্টা করি। প্রায় 4 মাস পার হয়ে গেছে আমাদের বিয়ের। মাঝে মাঝে প্রায় রাতে মায়া ফোন করে। জিনিসটা আমার একদমই ভালো লাগে না। যখনই মায়া ফোন করে, ইরাদ সারা রাত কথা বলে অন্য করে গিয়ে আমি অনেক কান্না করি। ইরাদ দেখে না, কেউ দেখে না, কেউ জানে না, শুধু আমার মনের কষ্ট আমি জানি আর আল্লাহ জানে। আমার কাছে বিয়ের পরবর্তী এই সময়গুলোর অনেক মূল্য ছিল। এই মূল্যবান সময়গুলো আমি অনেক সুন্দর করে কাটাতে চেয়েছিলাম, কিন্তু এমন স্বামীর সঙ্গে কী বা সুখ পাবো? ইরাদ আমার অনেক যত্ন করে, মাসে 2বার পার্লারে যাওয়া, শুক্রবারে নিজের হাতে রান্না করা, আমার কাজে সহযোগিতা করা, সবই করে। শুধু আমার মনে শান্তি নেই, কারণ স্বামীটা তো আমার একার না। মাঝে মাঝে অনেক ইচ্ছা হয় আর 10টা কাপলের মতো একসাথে ঘুরতে বেরোই, সবার মতো করে মনের 2টা কথা বলি, একসাথে আকাশের চাঁদ দেখি। ইরাদের আচরণ আমার প্রতি এত সুন্দর, মনে হয় সব ভুলে যাই, কিন্তু পরক্ষণেই মায়ার কথা মনে পড়ে। মায়ার করা ফোনগুলি, মায়া যখন ডাকে তখন তার হতদন্ত হয়ে বের হয়ে যাওয়া, এসব কিছুই যখন মনে পড়ে তখন এসবের ইচ্ছা মরে যায়। মনে হয় নিজেই মরে যাই। এই জন্যই তো প্রয়োজন ছাড়া বিয়ের 4 মাস চলে, তারপরেও তার সাথে কোনো কথা বলি না। অনেক দিন বাবা মায়ের সাথে দেখা হয়নি, মিলি আপার সাথেও না। সবার কথা খুবই মনে পড়ছে আজ। দেখি ইরাদকে বলবো যে 2 দিন বাবার বাড়ি হয়ে আসে। ইরাদ ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। দেখো সোনা, তুমি সুস্থ হয়ে গেছো, এটাই আমার জন্য অনেক। আমি পারলে তোমার সাথে প্রতিদিনই থাকতাম, কিন্তু এখন সেটা সম্ভব না। আমাকে কিছুটা দিন সময় দাও। তুমি তো সুস্থ হয়ে গিয়েছো। আমি কালকে তোমার সাথে দেখা করতে আসবো। লাভ ইউ সোনা। আর রুহির সাথে এই ব্যাপারটা আমি তাড়াতাড়ি শেয়ার করব। তুমি চিন্তা করো না, আমাকে ছাড়া আর বেশি দিন তোমাকে থাকা লাগবে না। রুহিকে পাঠানোর ব্যবস্থা আমি করছি। কথাটা শোনার পর আমার মাথাটা একদম চক্কর দিয়ে উঠল। তাহলে কি ইরাদ আমাকে ডিভোর্স দিবে? আমি তো তার জীবনে কোনো ধরনের হস্তক্ষেপ করি না, নিজের মতো থাকি আর প্রতিটা প্রয়োজনের খেয়াল রাখার চেষ্টা করি। এক প্রকার তার সব কিছুই মেনে নিয়েছি,
কারণ মা বাবাকে আর কষ্ট দেয়া যাবে না। একবার অনেক বেশি কষ্ট পেয়ে গিয়েছেন তারা, এখন যদি আবারও আমার জন্য একই কষ্ট পায়, তারা তো এটা মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। ছোট মেয়ের ডিভোর্স কিভাবে তারা সহ্য করবে? আমি এখন কি করব? আল্লাহ পাক আমাকে পথ দেখান। একটু পরে ইরাদ ঘরে আসলো। রুহি, অনেক দিন হলো তুমি তোমার বাবার বাড়ি যাও না। একটা কাজ করো, কালকে বাবার বাড়ি চলে যাও, কিছুদিন বেরিয়ে আসো। কেন, কোথাও যাবে তুমি? হ্যাঁ, একটু কাজ আছে। তুমি 4 থেকে 5 দিনের জন্য যাও, আমি ফিরে তোমাকে বাড়ি থেকে নিয়ে আসব। আচ্ছা। রাতের খাওয়া দাওয়া শেষ করার পর রুমে আসলাম, দেখি ইরাত সব প্যাকিং অলরেডি করে ফেলেছে। আমি কিছু বললাম না, নিজের প্যাকিংগুলো আস্তে আস্তে করতে শুরু করলাম। ইরাত পারতো এখনই আমাকে বলে দিতে কথাগুলো, সে আসলে কি চাচ্ছে। 12টার দিকে ইরাদের ফোনে যথারীতি কল আসলো। সে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল, আমিও তার পিছন পিছন গেলাম। দেখি সে বলছে, হ্যাঁ দোস্ত, এই দিনটার জন্য আমি যে কত বেশি অপেক্ষা করেছি তোকে বলে বোঝাতে পারবো না। ফাইনালি মায়া কালকে বউ সাজবে। আমি মায়াকে বউয়ের সাজে দেখব, আর আমাদের তুবা সমাজে স্বীকৃতি পাবে বাবার পরিচয়ে বড় হওয়ার জন্য। হ্যাঁ, রুহিকে এসব জানানো হয়নি এখনও, কিন্তু জানিয়ে দিব। আগে বিয়েটা হোক, এরপরে না হলে এসব মেনে নাও নিতে পারে। ওর জন্য অনেক বড় একটা ধাক্কাও হতে পারে এটা। তাই সব ঠিকঠাক হবার পরে ওকে জানাবো আমি। আচ্ছা দোস্ত, এখন ঘুমাতে যাই, আজকে অনেক ঘুম পাচ্ছে। সব মিলিয়ে ইরাদের কথাগুলো একত্রিত করে বুঝতে পারলাম ইরাদ কালকে মায়াকে বিয়ে করে নিয়ে আসবে, আর আমাকে বাবার বাড়ি এজন্যই পাঠিয়ে দিতে চাচ্ছে। না, আর না, এভাবে আসলে কারোর সাথে থাকা যাবে না। আমি এক ঘরে সতীনের সংসার করতে পারবো না। যা হবার হবে, ইরাদকে ডিভোর্স দিয়ে দিব। ইরাদ আজকে 1টার মধ্যেই ঘুমিয়ে পড়ল। তার চোখে মুখে খুব প্রশান্তি দেখা যাচ্ছে। মনে হচ্ছে অনেক দিন পরে এইরকম শান্তির ঘুম, টেনশন মুক্ত ঘুম দিতে পেরেছে সে। আর আমার আজকে আবারও ঘুম নেই চোখে। ঠিক 4 মাস আগে যেমন একটা ভয়াবহ নির্ঘুম রাত কাটিয়েছিলাম, আজ ঠিক তেমন আরও একটা রাত কাটছে। পাহাড়ের মতো কি যেন মনে হচ্ছে আমার বুকের ভিতর চাপা দিয়ে আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এই 4 মাসের সংসার জীবনের সমাপ্তি আজকে ঘটতে যাচ্ছে। কাল থেকে আমি আর ইরাদকে পাবো না, আর ইরাদকে কখনো এত কাছ থেকে দেখা হবে না। আমি মানি ইরাদকে মন থেকে গ্রহণ করে নিতে পারিনি কখনো, কিন্তু শত হলেও তো ও আমার স্বামী। কেমন যেন একটা অজানা বাঁধনে বেঁধে গেছে মনটা। কাল থেকে হয়তো এই বাঁধনটা ছুটে যাবে, কিছুদিন পরে হয়তো ডিভোর্স হয়ে যাবে। সারা রাত জাগলাম, চোখ দিয়ে পানি পড়ছে। ঘরগুলো ঘুরে দেখলাম, ইরাদের কিছু ছবি তুললাম, আর আমাদের বিয়ের অ্যালবামটা সাথে করে নিয়ে নিলাম। ভোরের আলো ফুটলো চারিদিকে, আজান দিচ্ছে। অজু করে শেষবারের মতো আমাদের ঘরে নামাজ পড়ে নিলাম। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এরপর থেকে এই ঘরটায় হয়তো মায়া থাকবে। ইরাদের দায়িত্বে ছিলাম আমি, ভালোবাসায় তো ছিল মায়া। আমি তো কখনোই তার ভালোবাসায় ছিলাম না। হয়তো কয়েকদিন পরে ও আমাকে একদমই ভুলে যাবে। ইরাত এই কয়েক মাসে একজন ভালো স্বামী হবার অনেক চেষ্টা করেছে, এজন্য আমি তাকে যথেষ্ট সম্মান করি। আর প্রত্যেকের জীবনে একটা আলাদা সুখের সন্ধান থাকে। ইরাত এবং মায়ের মধ্যেও হয়তো সেইরকম একটা সম্পর্ক আছে, কিন্তু আমার মধ্যে নেই। এর জন্য হাজার চেষ্টা করার পরেও সে আমার হয়নি। ইরাদের পছন্দের খিচুড়ি আর ডিম ভাজি করলাম শেষবারের মতো। আমার হাতের রান্না আজই তো খাবে শেষবারের মতো, তাই তার পছন্দের খাবারটাই তৈরি করলাম। দেখি সকাল 7টা বাজে, ইরাত ঘুম থেকে উঠে গিয়েছে। আরে রুহি, তুমি কষ্ট করে নাস্তা কেন বানালে? আমি তো ভেবেছিলাম যে কিছু কিনে খেয়ে নিব। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মনে মনে বললাম, এত তাড়া আমাকে বিদায় করার জন্য? যাক, তুমি যেভাবে সুখী আমিও সেভাবেই সুখী। ইরাত প্রায় 1 সপ্তাহ আগে আমায় একটা লাল শাড়ি এনে দিয়েছিল। আজকে সেই লাল বেনারসিটাই পরলাম। শেষবারের মতো বউ সাজে সেজে নেই। মনে মনে হাসলাম, আজ নিজের ঘর থেকে শেষবারের মতো চলে যাচ্ছে। আমার স্বামী আমায় বিদায় দিতে যাচ্ছে, অথচ সে সত্যিটা আমাকে বলছে না এখন পর্যন্ত। কেন ইরাত, সত্যিটা বলছো না তুমি? আমার চোখের দিকে তাকিয়ে কি সত্যি বলার সাহস তোমার নেই, নাকি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে এজন্য কথাগুলো বলছো না? ইরাত বলল, আচ্ছা রুহি, আজকে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেই। রুহি বলল, আমি খেতে পারবো না, আমি খাইয়ে দেই না আজকে, প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে। জানো রুহি, তোমার হাতে জাদু আছে। তোমার হাতের রান্না ছাড়া এখন মনে হয় আমি
কিছু খেতেই পারি না। একটা স্বাভাবিক হাসি দিলাম আমি, কারণ কিছু বলার নেই। খাওয়া দাওয়া শেষে বের হয়ে যাব অমনি ইরাদ বলে উঠল, দাঁড়াও, তুমি হেঁটে হেঁটে কেন বের হবো আমি থাকতে? আমি তোমায় কোলে করে নিয়ে গাড়ি পর্যন্ত যাব। আমি হেঁটে যেতে পারবো তো, আমাকে কোলে নিতে হবে না। কিন্তু আমি তো তোমায় হেঁটে যেতে দিব না ম্যাডাম, প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে। যে যার গন্তব্যের উদ্দেশ্যে একত্রে বের হয়ে গেলাম। ইরাদ আমায় বাড়ি পৌঁছে দিলেন। গেটের সামনে মিলি আপা আর আব্বা দাঁড়িয়ে আছে আমাদের ভেতরে নিয়ে যাওয়ার জন্য। ইরাদকে তারা ভেতরে আসতে অনেকবার বললেন, কিন্তু ইরাদ বললেন যে তার জরুরি কাজ আছে, এই জন্য সে আসতে পারবে না। এর পরের বার ইনশাল্লাহ আসবেন। বাড়ির ভিতরে ঢুকছি, চাচি মামি সবাই এসেছে আমাকে দেখার জন্য, কেমন আছি আমি এসব কিছু জানার জন্য। সবাইকে হাসি মুখে বললাম ভালোই আছি। সবাই খুব খুশি হলেন। সবাই বললেন খুব ভালো একটা স্বামী পেয়েছি আমি, আমার ভাগ্যটা খুব বেশি ভালো। আমি যেন জামাইটা সামলে রাখি, ভালো থাকি। এসব কথাগুলো শুনলাম আর মনের ভেতরটা আরও খারাপ হয়ে গেল। বুকের ভিতর চিনচিন ব্যথা করতে লাগলো, কারণ আমার স্বামী আজ অন্যের স্বামী হয়ে যাবে। সারাদিন পর আত্মীয় স্বজন সবাই চলে গেলে আমি রাতের বেলা ফ্রেশ হয়ে ঘরে বসে আছি। এমন সময় মিলি আপা পিছন থেকে এসে আমার গালে একটা চুমু দিয়ে বললেন, এই যে আমার ছোট্ট বোনটা, কেমন আছিস তুই? সত্যি করে বলতো। আমি আসলে আর কিছু বলতে না পেরে কান্না করে দিলাম। মিলি আপা, ইরাদ তো আমায় ভালোবাসে না, ইরাদ অন্য কাউকে ভালোবাসে, সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই কথাটা শুনে মিলি আপা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়ল। তুই এটা কি বলছিস? আমি এটা বিশ্বাস করতে পারছি না। ইরাদ তো এই ধরনের ছেলে না, ও তো অনেক ভালো ছেলে। না আপা, তুমি বিশ্বাস করো, এটাই সত্যি। আমি এটা আরও 4 মাস আগেই জানতে পেরেছি। বিয়ের ঠিক 2 দিন পরেই বিষয়টা আমি জেনে যাই, কিন্তু আমি চাইনি যে কেউ এই সম্পর্কে জানুক। বাবা মা একবার কষ্ট পেয়েছে, আর এসব সহ্য করতে পারবে না তারা। আমার কান্না দেখে মিলি আপা জিজ্ঞেস করলেন পুরো কাহিনীটা কি। আমিও বলে ফেলতে বাধ্য হলাম, কারণ আপা থেকে কখনো কোনো কথা লুকাইনি আমি। আর এখন লুকিয়ে কী বা লাভ? কয়েকদিন পরে তো সব জানতেই পারবে তারা, তাই আপাকে আজকেই বলে দিলাম। আমার কথাগুলো শুনে আপার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এত কিছু কিভাবে সহ্য করেছে আমার ছোট বোন? তুই আর কান্না করিস না প্লিজ। রুহি, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ইরাদ এমন কিছু করতে পারে না, কারণ ইরাদ তোকে অনেক বেশি ভালোবাসে। ও নিজে আমাকে অনেকবার বলেছে যে ও তোকে অনেক বেশি ভালোবাসে রে। তুই ভুল বুঝতেছিস। ইরাদকে একবার ফোন দে তুই। আপা থাক। কেন থাক? একবার ফোন দে, আমি কথা বলবো। মুখে বললেই তো ডিভোর্স হয়ে যায় না। আর তাছাড়া ও এই রকম কিছু করতেই পারে না। মগের মুল্লুক পেয়েছে নাকি আমার বোনকে? তুই ফোন দে। আর আমি যতটুকু বিশ্বাস করি, এখানে কোথাও না কোথাও কোনো একটা ভুল হচ্ছে। তাই যে কোনো ভুল তাড়াতাড়ি মিটিয়ে ফেলাই সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ। তুই তোর জীবনের অনেকগুলো মূল্যবান সময় নষ্ট করে ফেলেছিস, অনেক বড় ভুল করে ফেলেছিস তুই। তোর আগেই কথাবার্তা ক্লিয়ার করা দরকার ছিল। তাই এখন আর দেরি করিস না, প্লিজ বোন, একটা ফোন কর। ইরাদকে ফোন দিলাম। ইরাদের ফোন বারবার বন্ধ। এরকম করে 1 দিন না 2 দিন না, প্রতিদিন আমি ফোন করি সকাল বিকেল, কিন্তু কখনো তার ফোন খোলা পাই না। আমার শ্বশুরবাড়িতে আব্বা আম্মা গেলেন খোঁজ নিতে। তারা বললেন ইরাদ বাসায় নেই। আমার শ্বশুর শাশুড়ি একই টেনশনে পড়ে আছে যে ইরাদ কোথায় গেল, ওর কোনো খোঁজ খবর নেই কেন। আমি আমার শাশুড়িকে বললাম, মা, মায়ার কোনো খোঁজ খবর নিয়ে দেখবেন কি? মা খোঁজ খবর নিয়ে দেখলো মায়া পুরনো বাড়িতে থাকে না, নতুন বাড়িতে থাকে। তার নাকি বিয়ে হয়েছে, কিন্তু তার নতুন বাড়ির কোনো খোঁজ খবর কারো কাছে নেই। সবাই চিন্তায় পড়ে গেল, ইরাদ কোথায় গিয়েছে, ইরাদের কি হলো। কিন্তু আমি জানি ইরাদ নিশ্চয়ই মায়াকে নিয়ে আলাদা কোথাও চলে গিয়েছে। এভাবে করে প্রায় 2 মাস কেটে গিয়েছে। আমি একটা নতুন চাকরি নিয়েছি, কারণ মা বাবার উপরে এইভাবে বোঝা হয়ে থাকতে আমার ভালো লাগছে না। আর তাছাড়া তারা আমায় শিক্ষিত করেছে, পড়াশোনা করিয়েছেন। এই জন্য ভাবলাম অন্ততপক্ষে নিজের খরচটুকু নিজেকে সামলানো উচিত। আজকে অফিসে যাবি না? না, আজকে অফিসে যাব না। কেন? ছুটি নিয়েছি, শরীরটা খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেস্ট নে, আমি অফিসে যাই। আর মা বাবা আজকে একটু ফুপির বাসায় যাবে, সাবরিনাকে ছেলেপক্ষ দেখতে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই সন্ধ্যার মধ্যে ফিরে এসো। হ্যাঁ, আমরা সবাই সন্ধ্যার মধ্যেই ফিরে আসব। দুপুরের পরে খাওয়া দাওয়া করে উঠেছি, তখন দেখলাম যে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে।
ফোনটা 3বার বাজার পরে আমি রিসিভ করলাম, কারণ অচেনা নাম্বার সাধারণত আমি রিসিভ করি না। ফোনটা রিসিভ করার পরে দেখলাম যে একটা মেয়ে কণ্ঠ আমাকে সালাম দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। রুহি বলছেন? জি, আমি রুহি বলছি। আপনি কে? আমি মায়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। কলিজার ভিতর একদম ধক করে উঠল। মায়া আমাকে কেন ফোন দিল? হঠাৎ করে অনেক ইচ্ছে করছে ইরাদের ব্যাপারটা জানতে চাই। তাই আমিও ফোনটা রাখলাম না, বললাম জি বলুন, কি বলবেন? মায়া বলল যে আপনি আসুন, আপনার সাথে দেখা করে কিছু কথা বলতে হবে। আর আচ্ছা থাক, আপনি আসুন, আসার পর বাকি কথা হবে। কোথায় আসব? আপনি স্কয়ার হসপিটালে চলে আসেন, আমি রুম নাম্বার মেসেজ করে দিচ্ছি। আর হসপিটালে তাড়াতাড়ি আসুন প্লিজ। আমি তাড়াতাড়ি হসপিটালে চলে গেলাম। হসপিটালে যেয়ে দেখি খুব সুন্দরী একটা মেয়ে তার কোলে বাচ্চা নিয়ে একটা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি রুহি না? আমি বললাম হ্যাঁ, আমি রুহি। মেয়েটি বলল, আমি মায়া। জি বলুন, আপনি আমাকে হসপিটালে কেন ডেকেছেন? ইরাদ অ্যাক্সিডেন্ট করেছে পুরো 2 মাস আগে। আমার তো শুনে সাথে সাথে কলিজার পানি শুকিয়ে গেল। খুব বেশি খারাপ লাগতে লাগলো। অ্যাক্সিডেন্ট করেছে মানে? হ্যাঁ, 2 মাস আগে অ্যাক্সিডেন্ট করেছে, যেদিন আমার বিয়ে ছিল। তাহলে ইরাদ আর আপনার বিয়ে হয়নি? আমার বিয়ে ইরাদের সাথে মানে? আমার কেন বিয়ে হবে ইরাদের সাথে? ও তো আমার ভালো বন্ধু। ও আমাকে যদি সাপোর্ট না করতো, আজকে আমি একটা সাধারণ সুখী জীবনে ফিরে যেতে পারতাম না। আমার বাচ্চাটা একটা বাবার নাম পেত না। আমি ঠিক বুঝতে পারছি না বিষয়টা। আপনি কি আমাকে সব খুলে বলবেন প্লিজ? হ্যাঁ, আমি আপনাকে সব খুলে বলছি। তার আগে আপনি ইরাদের কাছে চলুন। ইরাদের পুরো 2 মাস কোনো জ্ঞান ছিল না, এর জন্য আমি কাউকে কিছু জানাতে পারিনি। আর তাছাড়া আমার মনে হয়নি আপনার শ্বশুরবাড়িতে এ ব্যাপারটা জানানো ঠিক হবে। আমার মাথায় তো সব তালগোল পাকাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না যে মায়া কি বলছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আগে ইরাদের সঙ্গে দেখা করি তাহলে। আর হ্যাঁ রুহি, একটা কথা জানেন, ও আপনাকে অনেক বেশি ভালোবাসে। আপনি এই ভুল ধারণা রাখবেন না যে ইরাদের মনে আপনি ছাড়া অন্য কোনো মেয়ে ছিল বা থাকতে পারে। কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কেবিনে ঢুকে দেখি ডক্টর ইরাদকে এক্সামিন করছে, কিন্তু সে অচেতন। কান্না এসে গেল ইরাদের অবস্থা দেখে। নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। মায়া বলল, অবস্থা কেমন এখন ডক্টর সাহেব? ডক্টর বলল, ইমপ্রুভিং, তবে উনি বারবার রুহি রুহি বলে অচেতন হয়ে যাচ্ছেন। আমার মনে হয় ওনার এখন তার পাশে থাকা উচিত। রুহি বলল, আমিই রুহি, ওনার ওয়াইফ। ডক্টর বলল, তাহলে এখানেই থাকেন, উনি জলদি সুস্থ হয়ে যাবে। ইরাদের হাতটা ধরে কিছুক্ষণ বসে রইলাম। কেমন যেন একটা অজানা ভয় কাজ করছে। ইরাদের হাতটা ধরে প্রায় 5 বা 7 মিনিটের মতো বসে রইলাম আমি। কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো কেবিনে, এসে আমাকে সালাম দিল। মায়াকে বলল, ভাবিকে সব জানিয়েছ? মায়া বলল, পুরোটা না। ছেলেটা বলল, তাহলে চলো, এখন ভাবির সব জানা দরকার। মায়া বলল, হ্যাঁ রুহি, একটু আসো আমাদের সাথে। আমরা হাসপাতালের ক্যান্টিনে বসলাম। অভি নামের ছেলেটা বলল, ভাবি আমি অভি, মায়ার হাজব্যান্ড আর ইরাদের ছোটবেলার ফ্রেন্ড। আমাদের বিয়ের সময় আমি জার্মানিতে ছিলাম, তাই বিয়েতে আসতে পারিনি। মায়া বলল, রুহি, তুমি কেন মনে করেছিলে আমি ইরাদকে বিয়ে করব? আমি ওদের দুইজনকে প্রথম থেকে সব বললাম। মায়া বলল, রুহি তাহলে শোনো, নিজের পছন্দের একটা ভণ্ড প্রতারক ছেলেকে বিয়ে করেছিলাম 4 বছর আগে। তার ব্যবসায়ী ছিল ভালো ঘরের মেয়েদের বিয়ে করে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়া। এসব যখন জানতে পারলাম তখন আমার বিয়ের 1 বছর পার হয়ে গেছে, আর আমার বাবুর 1 মাস বয়স তখন। এসব কথা শুনে বাবা সহ্য করতে পারলেন না, উনি হার্ট স্ট্রোক করে মারা গেলেন। ওই প্রতারকের আমি এসব জানার পরে ডিভোর্স দিয়ে দিলাম, এবং শুনতে পারলাম তোমার আপা নাকি তাকে জেলে পাঠিয়েছে। রুহি বলল, মিলি আপা? কেন? মায়া বলল, তার কারণ মিলি আর আমার এক্স হাজব্যান্ড তাকে টাকা পয়সা সব দেবার কারণে আমার অনেক কষ্ট হয়ে গেল। আমার বাবার ভিটে বাড়ি ছাড়া বাকি যা যা ছিল সব ব্যবসায় লাগাবে বলে ওই ভণ্ডলোক যা নিয়েছিল তা আসলে কিছুই লাগায়নি। আমাদের টাকা পয়সা নিয়ে পুরো নিঃস্ব করে দেয় আমায়। এখন ছোট্ট একটা বাচ্চা আর আমি, আমার বাবা মা একজনও নেই। এই অবস্থায় চলতে খুব বেশি কষ্ট হয়ে গেল। তারপরেও কোনো রকমে চলে যাচ্ছিলাম। কিন্তু কথায় বলে না, যার কপালে সুখ নেই তার কপালে কখনো সুখ আসে না। আমার বাচ্চাটারও ক্যান্সার ধরা পড়ল। না পেরেই আমি ইরাদকে সব খুলে বললাম। ইরাদ আমার ভাইয়ের মতো সাপোর্ট করলো।
আমার বাচ্চাটা ট্রিটমেন্ট করালো আর ইরাদ রাতে কথা বলতো আমার বাচ্চাটার সাথে। বাচ্চা ওকে মামা বলতো আর বলবেই না কেন। আমি জানি না আমার আপন ভাই থাকলে আমার জন্য কতটুকু করতো, কিন্তু ইরাদ যা করেছে তা আসলে বলে শেষ করার মতো নয়। অভি বলল, আমি আগে থেকে মায়াকে পছন্দ করতাম। মায়ার সাথে দুর্ঘটনা ঘটার পরে আমি মায়াকে বিয়ে করার কথা ভাবলাম। তখনই ইরাদ আমাকে বলল আর মায়াকে বলল বিয়েটা করে নেওয়ার জন্য, এটাই আমাদের জন্য ভালো হবে। তারপর মায়ার ডিসিশন নিল সে আমাকে বিয়ে করবে এবং বিয়েটা হয়ে গেল আল্লাহর রহমতে। মায়া বলল, তোমার শাশুড়ি তোমাকে ভুল বুঝে সবসময়। উনি চেয়েছিল ওনার মামাতো ভাইয়ের মেয়েকে দিয়ে ইরাদকে বিয়ে করাবে, কিন্তু ইরাদ তোমাকে দেখে পছন্দ করেছিল আর তাই উনি সব উল্টাপাল্টা কথা বানিয়ে বলেছিলেন তোমাকে। উনি ভালো মতোই জানতো ইরাদ আর আমি ছোটবেলার বন্ধু, তারপরেও এসব নিয়ে নানা ধরনের উল্টাপাল্টা কথা বানিয়ে বলেছিলেন। অভি বলল, আর ভাবি উনি কিন্তু ইরাদের আপন মা না, সৎ মা। ইরাদের আম্মু মারা গিয়েছিলেন, তারপর ইরাদের আম্মুর বেস্ট ফ্রেন্ড অর্থাৎ বর্তমান আন্টি আঙ্কেলকে বিয়ে করে। ইরাদের কাছে জিনিসটা খুব খারাপ লাগতো, সে মেনে নিতে পারেনি ব্যাপারটা। আর আন্টিও কখনো এজন্য ইরাদকে খুব একটা স্বাভাবিকভাবে মেনে নেয়নি। সবাইকে দেখাতেন উনি ইরাদকে খুব ভালোবাসে, কিন্তু আসলে সবটাই বানোয়াট ছিল। মায়া বলল, আর এজন্যই ইরাদের অসুস্থতার কথা আমি আপনাকে আগে জানালাম, অন্য কাউকে জানাইনি। অভি বলল, ইরাদ আমাদের বিয়ে দিল সেই দিন রাতেই ও ব্যাক করতে চেয়েছিল আপনার কাছে, কিন্তু আমি আর মায়া ওকে যেতে দেইনি। বললাম একটা রাতই তো থেকে যান আমাদের সাথে। পরদিন সকালবেলা রেডি হয়ে যেই গাড়ি নিয়ে বের হলো, ঠিক তখনই একটা বড় বাসের সাথে ওর গাড়িটা ধাক্কা লাগে এবং আজকের এই অবস্থা। সব কিছু শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি এমন একজন মানুষকে ভুল বুঝেছি, কষ্টে আমার মরে যেতে ইচ্ছে করছে এখন, যেখানে আমার স্বামী আমার জন্য এত কিছু করলো, এত ভালো একজন মানুষ, আর আমি কি করলাম তার জন্য? তাকে এভাবে সন্দেহ করলাম, ভুল বুঝলাম। আমার তো উচিত ছিল একটাবার অন্তত পক্ষে ভেবে দেখা। এসব ভাবতে ভাবতে খুব বেশি খারাপ লাগছে। রুহি বলল, কিন্তু আমাকে ইরাদ একবারও কথাগুলো জানায়নি। মায়া বলল, আমি বলেছিলাম না জানাতে, কারণ মিলি আর আমার ব্যাপারটা নিয়ে যদি কোনো ঝামেলা হতো, তাই ইরাদকে বলেছিলাম আগে সব ঠিক হোক তারপর তোমাকে সব জানাতে। তুমি যেদিন রাতে আমার কথা জিজ্ঞেস করেছিলে ইরাদ সেই দিনই তোমাকে সব বলতে চেয়েছিল। আমি ইরাদকে বলেছিলাম যে এখন কোনো দরকার নেই, ঝামেলাগুলো শেষ হলে তোর বউকে আমি সব কিছু বুঝিয়ে বলবো। মিলি আপা এতক্ষণে চলে এসেছে। এখানে পৌঁছানোর আগে মিলি আপাকে মেসেজে বলেছিলাম যে মায়া আমাকে এখানে আসতে বলেছে। মিলি আপা পেছন থেকে সামনে এসে বলল, মায়া তোমার কোনো দোষ নেই, সব ভুলে যাও। আমিও ভুলে গিয়েছি। আর রুহি দেখ, বলছিলাম না তোকে কোথাও ভুল হচ্ছে তোর। আমি কাঁদতে কাঁদতে আপাকে জড়িয়ে ধরলাম। মায়া বলল, অনেক হয়েছে আমাদের জন্য। ইরাদ আর রুহির অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। বিয়ের পরে সময়গুলো খুবই সুন্দর হয়, সুন্দরভাবে কাটাতে হয়। এগুলো তো আজীবন স্মৃতি হয়ে রয়ে যায়, কিন্তু আমাদের জন্য ইরাদ আর রুহির মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে গেল। রুহি আমাকে প্লিজ মাফ করে দিও। রুহি বলল, না, এতে তোমার কোনো দোষ নেই মায়া, মাফ চাইবে কেন? অভি বলল, আচ্ছা আচ্ছা, আমরা এখন ইরাদের কাছে যাই, চলো। বেশ অনেকক্ষণ হলো ভাবি এখানে এসেছে, তার এখন ইরাদের কাছেই বসা দরকার। কেবিনে গিয়ে দেখি ইরাদ জেগে গেছে, আমাকে দেখে উঠে বসতে চেষ্টা করছে। রুহি বলল, তুমি ওঠো না, রিল্যাক্স করো। ইরাদ বলল, কিছু কথা বলবো। রুহি বলল, আমি সব শুনেছি, সব জানি। ইরাদ বলল, আমাকে মাফ করে দাও। রুহি বলল, তুমি কেন মাফ চাচ্ছ আমার কাছে? ইরাদ বলল, তুমি আমাকে মাফ করে দাও না। আজকে যদি না থাকতাম তাহলে তোমার কাছে হয়তো মাফটাও চাইতে পারতাম না। হয়তো তোমার কাছে মাফ চাওয়ার জন্যই আমি এখন পর্যন্ত বেঁচে আছি। জানো রুহি, মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে এসেছি। মৃত্যুকে কাছ থেকে দেখার পরে শুধুমাত্র তোমার কথাই মনে পড়তো। শুধু মৃত্যুর সাথে লড়াই করতে পেরেছি তোমার জন্যই। তুমি আমাকে সাহস দিয়েছো আর আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আমি ভাবছিলাম শুধু একটা জিনিসই, আমার বউটাকে তো আমি ঠিকমতো ভালোবাসতে পারলাম না। আমার বউটাকে আমি কোনোদিন সুখ দিতে পারলাম না। আমার নিজের ঝামেলার কারণে আমার বউ হয়তো কষ্ট পাচ্ছে। রুহি, আল্লাহ হয়তো তোমার জন্য আমাকে ফিরিয়ে এনেছেন। অনেক ভালোবাসি তোমাকে। ইরাদের চোখে পানি পড়ছে কথাগুলো বলতে গিয়ে। রুহি বলল, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। পুরো 18 দিন লাগলো ইরাদের সুস্থ হতে। এই 18 দিনের মধ্যে একটা দিনও যায়নি যে রুহি ঘুমিয়ে কাটিয়েছে। ইরাদের প্রায় সুস্থ হয়ে যাবার পরেও রুহি নির্ঘুম রাত কাটাতো, অনেক টেনশন করত। মায়া বলল,
তুই এখন সুস্থ হয়ে গিয়েছিস, এবার বাড়ি যা। রুহি 3 দিনের জন্য আমার সাথে যাচ্ছে। রুহি বলল, কোথায় যাব? এই যে ম্যাডাম, চেহারার যে এই অবস্থা বানিয়েছেন, আপনাকে ঠিক করতে হবে না? রুহি বলল, না না, ও কিছু না, এমনিতেই ঠিক হয়ে যাবে। মায়া বলল, বললেই হলো নাকি? ইরাদ আমার জন্য অনেক কিছু করেছে, এজন্য এবার আমাদের পালা তোমাদের জন্য কিছু করার। রুহি বলল, মায়া থাক না, লাগবে না। মায়া বলল, আরে লাগবে, চুপচাপ আমার সাথে চলো। 3 দিন পর তোমাকে তোমার জামাইয়ের কাছে ফিরিয়ে দিব, কোনো টেনশন নেই। মায়ার কথায় এত বেশি লজ্জা লাগলো, আমি তো আশেপাশে একদম তাকাতেই পারছিলাম না, বিশেষ করে ইরাদের দিকে। ইরাদ বলল, আচ্ছা ঠিক আছে, আমার বউকে নিয়ে যা। ঠিক 3 দিনের জন্যই কিন্তু দিলাম। 3 দিন পরে আমাকে একদম লাল টুকটুকে বউয়ের মতো সাজানো হলো। আমাদের বাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছে, একভাবে বলা যায় আজকে আমাদের বাসর রাত। খুব লজ্জা অনুভব করছি, মনে হচ্ছে অনেক দিন প্রেম করার পর আজ আমাদের বিয়ে হলো। সারাদিন নাকি অভি, মায়া আর মিলি আপা মিলে আমাদের ঘরটা সাজিয়েছে। আমাকে ঘরে এনে বসানো হয়েছে, যদিও এখন পর্যন্ত ইরাদের দেখা পাইনি। তবে এখন সবাই আমাকে ঘরে রেখে দরজা বন্ধ করে চলে গিয়েছে। কি সুন্দর লাগছে আমার ঘরটা, অদ্ভুত রকমের সুন্দর। বেলি আর রজনীগন্ধা দিয়ে আমার ঘরটা পুরোটা সাজানো হয়েছে, আর আরও কিছু গোলাপ ফুল। এত ভালো লাগছে যে মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছি আমি। এত সুন্দর হবে জীবনটা কখনো ভাবিনি। আল্লাহ আমার সহায় হয়েছেন। আল্লাহ আমাকে আসলেই অনেক সৌভাগ্যবতী বানিয়েছেন। আমি অবশ্য ঘোমটা দিয়ে বসে আছি, এটা অবশ্য মায়ার বুদ্ধি। সে বলেছে আমাকে ঘোমটা দিয়ে বসে থাকতে হবে। ইরাদ নববধূর মতো আমাকে আজকে বরণ করে নিবে। মেয়েটা একদমই পাগল, কি যে করে। ঠিক প্রায় 10 মিনিট পরে ইরাদ আসলো। এসেই খাটের উপরে বসলো আর বলল, আমি কি আপনার চাঁদ মুখখানা দেখতে পারি? ঘুমটার আড়াল থেকে ইরাদকে এত সুন্দর লাগছে যা বলার মতো না। আমি আসলেই অনেক ভাগ্যবান, এত সুন্দর মনের আর সুন্দর চরিত্রের স্বামী পেয়েছি। আমার বউটা কি আমাকে কিছু বলবে না? ইরাদ বলল। রুহি বলল, যার দেখতে ইচ্ছে করে সেজন্য নিজেই দেখে নেয়। ইরাদ আস্তে করে আমার ঘোমটাটা তুলল। মাশাআল্লাহ, আমার বউটা অনেক বেশি সুন্দর। এই আংটিটা আপনার জন্য, আজীবন এটা পরে থেকো রুহি। মনে হবে আমি সবসময় তোমার পাশেই আছি। আমাকে কোনোদিনও ছেড়ে যেও না রুহি। আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। তুমি না থাকলে আমি বেঁচে হয়তো থাকবো না। অনেক বেশি ভালোবাসি তোমাকে। বাজে কথা বলবা না একদম, আমি এসব শুনতে চাই না। আর চলে যাওয়ার হলে তো আগেই চলে যেতাম। আমি নিজেও তোমাকে ছাড়া থাকতে পারি না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর আংটি তুমিই পরিয়ে দাও আমাকে। আমি বিছানায় বসা আর ইরাদ হাঁটু গেড়ে মাটিতে বসে আমাকে আংটিটা পরিয়ে দিল। আমাদের ব্যালকনিটা খোলা, ঘরে ঠান্ডা বাতাস আসছে, শীত পড়ে গেছে। ঘরে মৃদু আলো, সব মিলিয়ে যেন একটা স্বপ্ন সত্যি হলো আমার। ইরাদ আমাকে জড়িয়ে ধরল, হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে বলল, সরি রুহি, তুমি টাইম নিতে পারো। যখন তুমি ইজি হবে তখনই না হয় আমরা। পুরো কথা আর শেষ করতে দিলাম না, তার আগেই তার ঠোঁট আমার ঠোঁটের মাঝে নিয়ে হারিয়ে গেলাম একটা নতুন পৃথিবীতে। সমাপ্ত। ভুল বোঝাবুঝি একটা সুন্দর ভালোবাসাময় সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, শুধুমাত্র কিছু সময়ের ব্যাপার। নিজের আর নিজের ভালোবাসার মানুষের মধ্যে এই ভুল বোঝাবুঝিটাকে গাঢ় করতে দিয়েন না। ভালোবাসার মূল্য দেয়া যায় না কখনোই। আর ভালোবাসার মানুষের সাথে কাটানো সুন্দর প্রতিটা সময়ই মূল্যবান। একটু একটু করে দুইজন মানুষ যদি দুইজনকে বোঝে প্রতিটা দিন, তাহলে হয়ে উঠবে মূল্যবান। আপনার প্রিয়জনের মূল্যায়ন করুন, একত্রে সুখে থাকুন। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সকলকে ধন্যবাদ।